সবাইকে জয় গুরু। আজকে 13ই আগস্ট, এমনই এক 13ই আগস্টের মাঝ রাত্রে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মা বিবাহ বাঁধনে আবদ্ধ হয়েছিলেন 1906 সালে। 27শে শ্রাবণ ঠাকুর বেরিয়ে পড়েছিলেন বিবাহ করবার জন্য, এবং 27শে শ্রাবণ মাঝ রাত্রে, মানে যখন আমাদের ইংরেজি ক্যালেন্ডারে ডেট চেঞ্জ হয়ে যায় 12টার পরে, সেরকমই 28শে শ্রাবণ বা 13ই আগস্ট ঠাকুর আর বড়মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ঠাকুর পুরুষোত্তম যখন আসেন তখন তিনি তার লীলা সঙ্গিনী নিয়ে আসেন। আমরা বলি যে আমরা পুরুষ শাসিত সমাজে বাস করি, এই নিয়ে অনেকের অনেক সমস্যা হয়, অনেক রকমের লড়াই ঝগড়া দ্বন্দ্ব আমরা দেখতে পাই। কিন্তু ঠাকুর তো নিজেই পুরুষ, তাহলে তার লীলা সঙ্গিনী নিয়ে আসার কি প্রয়োজন ছিল? যদি পুরুষই সবকিছু পারে, পুরুষই সব থেকে শ্রেষ্ঠ হয়, যদি পুরুষ জাতি সব থেকে বড় হয়, তাহলে লীলা সঙ্গিনী আনার তো প্রয়োজন ছিল না। লীলা সঙ্গিনী কেন এনেছিলেন? কারণ নারী হলেন শক্তি, শিব মহাদেব, কিন্তু শক্তি ছাড়া শিবও ভালো থাকতে পারেন না। ঠিক তেমন ভাবে পুরুষোত্তম যখন এলেন তখন তিনি তার লীলা সঙ্গিনী নিয়ে প্রতিনিয়ত প্রতিবারই লীলা করেছেন। এবার তিনি বড়মাকে নিয়ে এলেন, যার ভালো নাম ষোড়শীবালা দেবী, এবং তাকে বাড়িতে তার আদরের ডাক ছিল ফটিকি। ঘটনাচক্রে ঠাকুরের সাথে যখন বড়মায়ের বিবাহ হয়েছিল তখন ওইটুকু একটি ছোট্ট বয়সী মেয়ে যখন শ্বশুর বাড়িতে এলেন তখন তার কাছে সমস্ত কিছুই নতুন। সে প্রথমে তার ছোট বয়সটি মামা বাড়িতে কাটিয়েছিলেন, তারপরে 8-9 বছর নাগাদ তাকে তার বাবা মা তাদের নিজেদের বাড়িতে নিয়ে এসেছিল। তার ছোট ছোট ভাইদের দেখাশোনা করতে পারবে, খেলতে পারবে, তাদের সাথে পড়াশোনা করাতে পারবে, সেই কারণে। তার কিছুদিন পরপরই তার বিবাহ হয়ে গেল। এবার ঠাকুরের সাথে যখন বড়মার বিবাহ হয়, ঠাকুরের বয়স তখন 17-18 হবে, আর বড়মার বয়স তখন 11 বছরের শেষ, 12 বছরের শুরু হয়। ওইটুকু ছোট মেয়ে যখন ঘরে এলো, আজকের দিনেই তিনি হয়তো এই সময় যখন আমি দাঁড়িয়ে আজকে এখানে বলছি, 1906 সালে এই একই দিনে 13ই আগস্ট তিনিও শ্বশুর বাড়িতে পা রেখেছিলেন। মা লক্ষ্মী তার নিজ গৃহে পদার্পণ করলেন। গৃহটা এত সুন্দর ছিল, অপূর্ব সুন্দর, মাটি দিয়ে বানানো সমস্ত ঘর বাড়ি, উঠোনটা ঝাঁ চকচকে পরিষ্কার, মাটির উঠোন, গোবর দিয়ে লেপা। সেই উঠোনে যখন মা লক্ষ্মীর লাল পায়ের ছাপ এক এক করে পড়তে লাগলো, সেদিন থেকেই এই সৎসঙ্গের জয়ধ্বনি শুরু হয়ে গেল। শ্রী ঠাকুর তো ছিলেনই, তারপর এলেন তার সাথে তার লীলা সঙ্গিনী বড়মা। বড়মা শ্বশুর বাড়িটা ঠিক আমরা যদি ভাবি যে তিনি তো ভগবান, নিশ্চয়ই তার শ্বশুর বাড়িও খুব আনন্দদায়ক হবে, না, তা ছিল না। ঠিক যেমন আমাদের নর্মাল শ্বশুর বাড়ি হয় জেনারেলি, যেটা আমরা শুনতে পাই, অনেকটা ওরকম বা তার থেকেও বেশি কঠিন ছিল। তার শাশুড়ি ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী বড়মাকে ছোটবেলা থেকে অনেক কঠিন শাসনে, অনেক কঠিন পরিস্থিতিতে বড় করে তুলেছেন। তিনি সবসময় চাইতেন তার গৃহে একটা নিয়মানুবর্তিতা থাকবে। শ্রী শ্রী বড়মা তার বাড়ির থেকে শিখে এসেছিলেন যে না বলতে হবে না কোনো কাজে, পারি না পারি আমি চেষ্টা করব, ভুল ত্রুটি হবে, বড়দের কাছ থেকে বকাও খেতে হবে, তারপরে আবার সেটা শুধরে নিতে হবে। এই শিক্ষায় মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী বড়মাকে বড় করে তুলেছিলেন। ঠাকুর এক সময় বয়সকালে বলেছিলেন যে আমার মা ওদের বড়মাকে গালিয়ে ভূত ভাগিয়ে দিলেন, এতই বকাবকি করতেন। কিন্তু বকাবকি গুলো, কখন বকাবকি ভালো লাগে জানেন? একটা কথাই আছে বাংলায় যে সোহাগ যে করে তারই শাসন করা মানায়। তাই মাতা মনমোহিনী দেবীর বকাবকির কথা আমরা খুবই শুনি, কিন্তু তিনি কিন্তু বড়মাকে সোহাগও করতেন, মানে ভালোবাসতেন। তাই তার বকাবকি গুলো বড়মা অনেক আদরের যত্নে ভালোবাসায় মেনে নিয়েছিলেন।
এবার যখন বিয়ে হয়ে গেল ঠাকুর আর বড় মা, ঠাকুর চলে গেলেন কলকাতায় ডাক্তারি পড়বার জন্য। বড় মা রয়ে গেল সেই গ্রামের বাড়িতে হিমায়তপুরে। বড় মা এখানে আস্তে আস্তে বড় হয়ে উঠছে, গৃহকর্মে নিপুণা হয়ে উঠছেন। আর সেদিকে ঠাকুর কলকাতায় ডাক্তারি পড়বার অদম্য লড়াইয়ে যোগদান করেছেন। লড়াই কারণেই বলছি, কারণ তিনি তো পরীক্ষা দিতে পারেননি, তার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাটা তিনি তার বন্ধুকে দিয়ে দিয়েছিলেন। আর মানে ডাক্তারি কলেজে ভর্তি হওয়াটাই তার জন্য একটা লড়াইয়ের মতন ছিল, সহজে তাকে ভর্তি নিচ্ছিল না। তারপরে ভর্তি হলেন, ডাক্তারি পড়া শুরু করলেন, কিন্তু সেখানকার ডাক্তাররা তাকে প্রতিনিয়ত চেষ্টা করতেন কিভাবে ছোট করা যায়, নিচ করা যায়, কিভাবে পরীক্ষায় ফেল করানো যায়। একটা অযাচিত ভাবে তার সাথে শত্রুতা করবার একটা চেষ্টা বা ইচ্ছে, তার কোনো কারণ নেই কিন্তু ইচ্ছে। এমনই এক সময় ঠাকুর ফাইনাল পরীক্ষা দেবেন, সেই সময় তাকে ফেল করিয়ে দেওয়ার মতন অবস্থা এলো। তখন তিনি বললেন যে না, আমি তো পড়েছি, আমি তো মানে সমস্ত কিছু তিনি জানেন, তাহলে কেন এরকম? তো তারপরে দেখা গেল যে তারা তাকে সেইভাবে মেনে নিচ্ছে না, বা তারা তাদের হাতেই তো, যারা কর্তৃপক্ষ তাদের হাতেই সবকিছু থাকে। তো যাই হোক, ঠাকুর ছেড়ে দিলেন, আর কিছু বললেন না। তিনি গ্রামে ফেরত চলে এলেন। তিনি সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন। হোমিওপ্যাথি আমরা সবাই জানি, হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন। তিনি গ্রামে যাদেরকে চিকিৎসা করতেন, হোমিওপ্যাথি ওষুধ যাদেরকেই দিতেন, তারা সবাই সুস্থ সবল সুন্দর হয়ে উঠত। একদিন ঠাকুর তার চেম্বারে বসে আছেন, তখন একটা লোক দৌড়ে দৌড়ে এসে বলল যে ঠাকুর, যাকে আপনি কালকে ওষুধ দিয়েছিলেন তার খুব বাজে অবস্থা। ঠাকুর তখন সবে চেম্বারটি বন্ধ করবে, ঠাকুর সমস্ত কিছু ফেলে দৌড়ালো তার সাথে, গিয়ে দেখলো সত্যি তার খুব খারাপ অবস্থা। তাকে ওষুধপত্র দিয়ে, সহানুভূতি, ভালোবাসা সব দিয়ে তাকে সুস্থ করে তুলল। আবার একদিন এরকম চেম্বারে বসে আছে, আবার একই রকম ভাবেই লোকটা দৌড়ে এসে বলছে। তখন ঠাকুর বুঝলো যে এই লোকটির শারীরিক অসুস্থতার থেকেও মনের অসুস্থতাটা অনেক বেশি, মানে সে মন থেকেই ভেঙে পড়েছে, মন থেকেই সে সুস্থ হব বলে বিশ্বাস করতে পারছে না, তাই সে সুস্থ হচ্ছে না। তখন থেকে ঠাকুরের বোধ হলো যে মানুষের শরীরের চিকিৎসা করার আগে মানুষের মনের চিকিৎসা করতে হবে। তখন তিনি কীর্তন করতে শুরু করলেন। তার বন্ধু বান্ধব, দল বল, সঙ্গী সাথী যারাই ছিল, কিশোরী মোহন, অনন্ত মহারাজ, সবাই যারাই ছিল, সকলকে নিয়ে তিনি তুমুল কীর্তন করতেন। কীর্তন করতে 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 তিনি অজ্ঞান হয়ে যেতেন। তারপর হতো তার সমাধি। এবার সমাধি যখন হতো, অনেকে বলতে সেটা বুঝরুকি। তো ঠাকুরের যারা বন্ধু বান্ধবরাই ছিল, তারাও তাকে তেমন বিশ্বাস করতে পারতেন না যে সমাধি হয়ে যাচ্ছে। তখন সে ইংরেজিতে বলছে, ফার্সিতে বলছে, জার্মানে বলছে, তার শরীর নানান রকম যোগা মানে যোগ ব্যায়ামের পজিশন নিয়ে নিচ্ছে। এটা কেমন করে সম্ভব হচ্ছে? মানে যে মানুষটা কোনোদিন ব্যায়ামই করে না, সে সব রকমের ব্যায়াম 1 মিনিটের মধ্যে করে ফেলছে। এই বুজরুকি ছাড়া আর কিছু না। তো সেখানে তখন লাল টকটকে টিকে তার পায়ে হাতে পিন ফুটিয়ে পরীক্ষা করা হতো যে তার জ্ঞান আছে কিনা। দেখা যেত যে না, সত্যি তার কোনো জ্ঞান নেই শরীরে, তখন সে অজ্ঞানী রয়েছে। এরকমই সমাধি হয়েছে একদিন, তার জ্ঞান চলে গেছে, তাকে এরকম পরীক্ষা করা চলেছে, তার পায়ে ফুটো হয়ে গেছে, হাত জ্বলে গেছে। আস্তে আস্তে তার জ্ঞান ফেরত এসেছে। তিনি তখন সন্ন্যাসী বলে একজন ছিলেন, আর সে এরকম পরীক্ষা করেছে না, সন্ন্যাসী বলে যিনি ছিলেন তিনি দূরে দাঁড়িয়ে দেখছিলেন তার বন্ধুরা এরকম পরীক্ষা করছে ঠাকুরকে। তার চোখ দিয়ে তখন জল পড়ছে, সে থামাতে পারেনি। তখন এরকম যখন ঠাকুরের জ্ঞান ফিরে এলো, সে তখন তাকে বলল, কিরে একটু জল খাওয়া আমাকে। হ্যাঁ, তখন সে তো দৌড়ে গিয়েছে, জল নিয়ে এসেছে এবং ঠাকুরের হাতে জল দিয়েছে। ঠাকুর জল খাচ্ছে। তারপর সে সন্ন্যাসীকে আদর করে বলছে, মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ভালোবাসছে। তখন ঠাকুরকে সে জিজ্ঞেস করছে যে তোমার কষ্ট হয় না? তখন ঠাকুর মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর কিছু বেশি বললেন না। তো দেখুন, আমাদের জীবনে ছোট খাটো অশান্তি, দুঃখ, কষ্ট দেখলেই আমরা কত ভয় পেয়ে যাই,
ঠাকুরের জীবনে কিন্তু কত দুঃখ কষ্ট এসেছে, তবুও ঠাকুর মানুষকে ভালোবেসেছে। আর বন্ধু বান্ধবরা যারা কষ্ট দিয়েছে তাদেরকেও ভালোবেসেছে। আমরা তো একটু কষ্ট পেলেই বন্ধু ত্যাগ করে দিই, যে এ ভালো না, এ খারাপ, এর সাথে আমি মিশবো না। কিন্তু ঠাকুরের বন্ধু বান্ধব কত পরীক্ষা করেছে, তবুও তিনি কিন্তু ভালোবেসেছেন। তেমনি বড় মা ছিলেন পত্নীনিষ্ঠ। তিনি ঠাকুর যখন ফেরত এলেন, ঠাকুরের কি লাগবে না লাগবে, কি প্রয়োজন, সবসময় দেখে শুনে রাখলেন। এতটাই তিনি স্বামীনিষ্ঠ, পত্নীনিষ্ঠ মানে মহিলা ছিলেন যে ঠাকুর যখন তাকে যা করতে বলতেন, মানে একটা লণ্ঠন নিয়ে আসো দিনের বেলায়, জ্বালাও নেভাও জ্বালাও নেভাও, তারপরে চলে যাও, সেটাও তিনি নির্দ্বিধায় করেছেন। একটা প্রশ্ন করেন, তার ফোড়া হয়েছিল, সেটা উইদাউট ক্লোরোফর্ম অপারেশন হয়েছিল, তারপরে ঠাকুর বলেছিলেন তুমি তাদেরকে একটু খাইয়ে দাও, সেটাও তিনি করলেন নির্দ্বিধায়, কোনো প্রশ্ন করেননি। তার সাথে ঠাকুরের কখনো ঝগড়ার প্রয়োজন হয়নি। এবার আমি আচার্যদেবের কাছে শুনলাম, আচার্যদেব বলছেন আমার বউয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় না। তো এটা হচ্ছে ঘটনা যে তাদের ঝগড়া করার প্রয়োজন পড়ে না, উচ্চ স্বর করার প্রয়োজন পড়ে না। কারণ তিনি বলছেন, আচার্যদেব বলছেন, আমার সাথে যদি আরেকটি মানুষের মনের মিল থাকে, আমার গলার আওয়াজ উঁচু করার প্রয়োজন নেই। আমার চোখ মুখ হাব ভাব দেখেই বুঝতে পারবে আমার কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই। তো এইভাবেই ঠাকুর বড় মা তাদের ভালোবাসার সংসার গড়ে তুললেন। একা শুধু বড়দা বা আরেকজন তিনি যিনি ছিলেন বিবেক রঞ্জন দা বা তার দুই সাধনা সান্ত্বনা সন্তানদের নিয়ে নয়, আরো সমগ্র গোটা সৎসঙ্গ পরিবারকে তারা তাদের সন্তান মনে করলেন। আর সেই কারণেই আজকে এই পঞ্চম পুরুষ অবিন দাদার সময়ও যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন আমরা একে অপরকে ভালোবাসাই শিখে চলেছি। কারণ ঠাকুর বড় মা শুধু তাদের নিজের পরিবারকে ভালোবাসেন, সকলকে ভালোবেসেছেন। আজকে আচার্যদেবও তাই করছেন, অবিন দাদাও তাই করছেন। আর সেটাই শেখানোর জন্য আমাদের ডিপি ওয়ার্কস দিলেন। ডিপি ওয়ার্কস আর কিছু নয়, ডিপি ওয়ার্কস হচ্ছে ভালোবাসা বাড়ি বাড়ি পৌঁছে দাও। অবিন দাদা প্রথম বলতেন, একজনের গুরু ভাইয়ের বাড়ি থেকে চা খাবে, যদি চা কেউ না সাধে তাহলে অবশ্যই খাবে, চা খাওয়ার ইচ্ছে না করলেও খাবে। কারণ চা খেলে কি হয়, গল্পটা জমে ওঠে, গল্প করার একটা সুযোগ পাওয়া যায়। তো ঘটনাটা কিন্তু আর কিছু না, ডিপি ওয়ার্কস মানে এই আপডেট করো রে, এই সেই করো রে, এই করো রে, ওই টেকনিক্যাল ব্যাপার তো আছেই। তো সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, মানুষ গুরু ভাই গুরু বোনরা তাদের একে অপরের বাড়িতে যাবে, বিকেল বেলার দিকে গেল রান্না খাওয়া করে, একটু চা টা খাবে, একটু প্রার্থনা করলো, একটু বাণী পাঠ করলো, একটু বই পাঠ করলো, একটু হৃদ্যতা বাড়ালো, একটু ভালোবাসা করলো, বাড়ি ফিরত এলো। সৎসঙ্গের মধ্যে আমরা যারা বাস করি, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, জানি না নিজে কতটা করতে পারি, যে ভালোবাসার চাষ যেন করি। ঠাকুরের বইগুলো যদি আমরা পড়ি না, তাহলে আমি প্রত্যেকটা বইয়ের সারমর্ম যখনই দেখতে গিয়েছি, যে কোনো বই তুলে ধরুন সারমর্ম দেখবেন ভালোবাসা। তাই জন্য তাকে পরম প্রেমময় বলা হয়। আচার্যদেব তাকে পরম প্রেমময় বলতে ভালোবাসেন। সেদিন নমিতা বিশ্বও বলছিল যে আচার্যদেব ঠাকুরকে পরম প্রেমময় বলতে ভালোবাসেন। তো ঘটনাটা এটাই, আর কিছু থাকুক না থাকুক, দেখুন যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব না, কিচ্ছু থাকবে না, এই বডিটাও থাকবে না, কিছু থাকবে না। যদি কোনো একটা মানুষকে ভালোবাসতে পারি, সে হয়তো আমার সেই সময়টা এসে পাশে দাঁড়িয়ে একটু চোখের জল ফেলবে। আর সেটাই আমি যখন অশরীরী আত্মা হয়ে দেখতে পাবো, আমার মনে শান্তি হবে যে কিছু তো ওর জন্য করেছিলাম, তাই সে চোখের জল ফেলবে। এই ভালোবাসাটা নিয়ে চলি, ভালোবাসাটা নিয়ে রাখি, বাকি সব কিছু ওটা কোনো ম্যাটার করে না। এই বলেই আমি শেষ করছি। আজ ঠাকুর বড় মার বিবাহ বার্ষিকী কালকেই চলে গিয়েছে, আজকে মাঝরাতের দিন, আজকের দিনটাও ধরা যায় ঠাকুর বড় মা আজ শ্বশুর বাড়িতে এসেছিলেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।